যাদের প্রচন্ড আশা ছিল যে ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে, তারা যারা রাস্তায় নেমেছিলেন, আমি সুমনদের কাছে আসবো। একটা সেন্টেন্স একটু শেষ করতে দাও। আমি যেটা বলছি যে আজকে সুমন খুব সুন্দর বলে যে ক্যাপিটাল পানিশমেন্ট না কি এই নিয়ে অনেক ডিবেট হয়েছে। আমি আজও বলছি আই থিংক দিস ইজ এটা কোনো মানে কোনো রকম ডিবেট ছাড়া বলা যায় যে এনি জাজমেন্ট ইজ ওপেন টু অ্যাপিল। ডেফিনেটলি অ্যাপিল করতে পারে, কেউ না কেউ অ্যাপিল করতোই, এটা আমরা ধরেই নিয়েছি। কিন্তু আজ ঘড়ি করে কেন এক্ষুনি করতে হবে? কেন এই যে প্রথম থেকে তড়িঘড়ি কোনোভাবে তড়িঘড়ি হাইকোর্টে চলে গেল রাজ্য? কেন? সাধারণ মানুষও বলছেন যে আমরা এই যাবজ্জীবন কারাদণ্ড মানি না। সাধারণ মানুষও বলছেন, সাধারণ মানুষও শক। না, আমি আরেকটা ব্যাপারে শক, আমি একটা একসাথে বলে নেবো। আমি আরেকটা ব্যাপারে শক, সেটা হচ্ছে পরিষ্কার তো এই মামলা থেকে রাজ্যকে বহিষ্কার করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্য হঠাৎ করে এনহান্সমেন্ট অফ পানিশমেন্ট চাইতে গেল, এটাও কিন্তু আলোচনার বিষয়। ওকে, আমি প্রদীপ্তর কাছে আসবো। তার আগে সুমনদা, আমি তার আগে খুব মানে আমি এবং তুমি আমাদের দুজনের খুব চিন্তার বিষয়, কারণ মালদায় তৃণমূল নেতা খুন হলে তৃণমূল পুলিশের উপর বিরক্ত হচ্ছে, বিজেপির নেতা নেত্রীরা সিবিআই এর উপর বিরক্ত হচ্ছে। তাহলে দেশটা চালাচ্ছে কারা? মানে এখনো অব্দি তো সিবিআই গিয়ে যতদূর জানি মানে প্রাইম মিনিস্টারের দফতরে রিপোর্ট করে। তো যদি সিবিআই এত খারাপ হয়, প্রাইম মিনিস্টার সিবিআই এর ডিরেক্টরকে প্রাইম মিনিস্টার যাই হোক না হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার না, ইডি হোম মিনিস্টারকে করে বলে। হ্যাঁ, সিবিআই রিপোর্ট করে হচ্ছে পার্সোনাল ডিপার্টমেন্টকে রিপোর্ট। তো সিবিআই এর ডিরেক্টরকে প্রাইম মিনিস্টার সরিয়ে দিল। সুকান্ত বাবু টেলিভিশনের সামনে বিবৃতি দিচ্ছেন। নাও এর পরের পয়েন্টটাতে আসি, যে আপনি শকড কিনা, আমি শকড কিনা, মুখ্যমন্ত্রী কি বলছেন। আই ভেরি সিম্পল, যদি মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার হাইকোর্টের কাছে অ্যাপিল করে থাকে তো হাইকোর্টে তো আবার শুনানি হবে। তো হাইকোর্টে শুনানি হলে বিজেপিও তার বক্তব্য বলতে পারবে, অ্যাজ এ জেনারেল পার্সন যে কোনো কেউ তার বক্তব্য বলতে পারবে। এক সেকেন্ড আমি শেষ করি। সুকান্ত বাবুর তো দলের পক্ষ থেকে একজন আইনজীবীকে দাঁড় করানো উচিত যে সিবিআই অত্যন্ত খারাপ, সিবিআই ঠিকভাবে তদন্ত করেনি, সিবিআই তদন্তের জন্য ছাড়া পেয়ে যাচ্ছে। সেইটা না করে, দেখুন অনেক ক্ষেত্রে বিজেপি এরকম দাঁড় করায়, তো অনেক ক্ষেত্রে যদি এক্ষেত্রে যদি বিজেপি না দাঁড় করায়, তাহলে আমি তো এটা বুঝতে পারছি না এটাও কি মোহন ভাগবত ভার্সেস যোগী আদিত্যনাথের মতো কেস, যে মোহন ভাগবত একটা জিনিস বলবে। আমার একটা প্রশ্ন আছে, মাটিগাড়া, কুলতলি, ফারাক্কা, গুড়া, এই কয়েকটা জায়গায় যে নারী নির্যাতন, শিশু নির্যাতন এবং খুন হয়েছে, তারপরে 56 দিন, কোথাও 64 দিন, কোথাও 1 বছরের মধ্যে ফাঁসির সাজা হয়ে গেল, আর সিবিআই এইরকম একটা ঘৃণ্য নারকীয় ঘটনায় সিবিআই তদন্ত করে ফাঁসি আদায় করতে পারলো না কেন? আমি একটু দেখাই কতদিনের মধ্যে এই গুড়া, ফারাক্কা, কুলতলি, মাটিগাড়ার শিশু নির্যাতন, ধর্ষণ, খুন এইসবে ফাঁসির সাজা হয়েছে। দেখুন, মাটিগাড়া, কুলতলি, ফারাক্কা, গুড়া, 4 জায়গাতেই ধর্ষণ খুনের অভিযোগ তদন্ত করেছে রাজ্যের পুলিশ। 4 জায়গাতেই হয়েছে ফাঁসির সাজা। আরজি করে চিকিৎসককে ধর্ষণ, খুন, এই ঘটনার তদন্তে সিবিআই, এক্ষেত্রে হলো যাবজ্জীবন। অপরাধের সর্বোচ্চ শাস্তিটা আমরা সবাই চেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন, গোটা বাংলা চেয়েছে। সিবিআই এর খোলসা করে বলা উচিত কেন তারা ফাঁসির রায়টা আদায় করে আনতে পারলেন না। আরজি করের ঘটনায় ফাঁসি না হয়ে যাবজ্জীবন সাজা হওয়ায় অনেকেই ক্ষুব্ধ। তাদের বক্তব্য, সিবিআই এতদিন ধরে তাহলে কি তদন্ত করলো? ফাঁসির সাজা হওয়ার মতো তথ্য প্রমাণিত জোগাড় করতে পারলো না। এর থেকে তো কলকাতা পুলিশ তদন্ত করলেই ভালো হতো। এই রায়টা আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না। কলকাতা পুলিশ ফার্স্ট 72 আওয়ার্সে এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। সঞ্জয় রায়ের পর কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল, তারপরে সিবিআই কোন ধাপটা আগালো? আলটিমেট সিবিআই রেজাল্টটা কি? সিবিআই রেজাল্টটা আমরা পারাগতভাবে দেখছি 0। গত 9 আগস্ট আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। কয়েক ঘন্টার মধ্যেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
ঘটনার 5 মাস পর গত শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালত। সোমবার ছিল সাজা ঘোষণা। কি হবে সাজা? ফাঁসি নাকি যাবজ্জীবন? নির্যাতিতার পরিবার চেয়েছিল দোষী যেন সর্বোচ্চ শাস্তি পায়। কম অপরাধী মানে সমাজে ঘুরে বেড়ালে অপরাধ আরো বাড়বে, তাই জন্য আমি অপরাধ করেছে সর্বোচ্চ সাজাই চাই। সর্বোচ্চ ফাঁসির সাজা অবশ্য হলো না, হলো যাবজ্জীবন। সর্বোচ্চ সাজা কোর্টের কাছ থেকে আদায় করে আনার দায়িত্বে কে ছিল? দায়িত্বে ছিল সিবিআই। কোর্টের কাছ থেকে কেন সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডটা আদায় করে আনা গেল না, এটা সিবিআই খোলসা করে বলতে পারবে। সিবিআই প্রাণদণ্ডের দাবিতে হায়ার কোর্টে যাবে কিনা সেটাও সিবিআইকে তাদের সিদ্ধান্ত স্পষ্ট করে বলতে হবে। অপরাধের সর্বোচ্চ শাস্তিটা আমরা সবাই চেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন, গোটা বাংলা চেয়েছে। সিবিআই এর খোলসা করে বলা উচিত কেন তারা ফাঁসির রায়টা আদায় করে আনতে পারলেন না। এর আগে মাটিগাড়া, কুলতলি, ফারাক্কা এবং গুড়াপ 4টি ঘটনারই তদন্ত করেছে রাজ্যের পুলিশ। 4টিতেই মিলেছে বিচার, হয়েছে ফাঁসির সাজা। মাটিগাড়া 1 বছর 14 দিনে ফাঁসির সাজা, কুলতলি ও ফারাক্কায় 62 দিনে ফাঁসির সাজা, গুড়াপে 55 দিনে। এদিকে আরজি করের তদন্তে সিবিআই, হলো যাবজ্জীবন। দেশবাসীর সঙ্গে আমিও চেয়েছিলাম এবং আমরাও চেয়েছিলাম যাতে ওর মৃত্যুদণ্ড হয়, কিন্তু জানার পর মন খুব খারাপ হয়েছে, ওর বাবা মায়েরও খারাপ হচ্ছে, বুঝতে পারছি। লড়াই চালিয়ে যাক, আমরাও সেই লড়াইয়ের সঙ্গে আছি। মোটেও এটা খুব ভালো বুঝছি না এই রায়দানের বিষয়ে, কারণ যেভাবে নির্যাতন করে মেয়েটাকে মেরেছিল, ওর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড হলে খুশি হতাম। নিউজ 18 বাংলা। প্রদীপ্ত, অনেকেই বলছেন, অনেক বিজেপি নেতাকে বলতে শুনেছি যে আসলে তড়িঘড়ি, এই যে তড়িঘড়ি হাইকোর্টে যাওয়া, এটা সর্বোচ্চ সাজা আদায়ের জন্য নয়। আসলে সঞ্জয় রায়কে আরো যদি চেপে ধরে সিবিআই, তাহলে আরো নাম বলবে। বারবার করে সঞ্জয় রায় যেটা দাবি করেছে যে সে একা নয়, সে একা কখনোই ছিল না, তাকে ফাঁসানো হয়েছে, তাকে বদনাম করা হচ্ছে। দেখো, এই একা নয় ফাঁসানো হয়েছে এই কথাটা নিয়ে আমি আগেও বলেছি। 129 নম্বর পাতায়, সেখানে 128 এবং 29 নম্বর পাতার সামেশন করে যেটা বলছেন বিচারপতি, সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ দ্য ডিসকাশন অ্যাবাভ, আই এম of the view that the victim was attacked by a single person. The victim was attacked by a single person and the said person committed the smothering and throttling as well as penetrative sexual assault. এটা হচ্ছে 129 পাতার শেষ কতগুলো লাইন, যেটা বিচারক তার বক্তব্যে বয়ানটা এখানে নথিভুক্ত করেছেন। এর বাইরে যদি কন্টেন্ট নিয়ে কথা হয়, তাহলে সেই কন্টেন্টের কথা যদি রাজ্য বিজেপির নেতা নেত্রীরা শিখে নেন, তাহলে সেটা আমার পক্ষে সুবিধা হয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত বাপ্পাপান্ত করতে হয় না, দফা 1 দাবি 1 করতে হয় না। তাহলে সেই কন্টেন্টটা শতরূপাধি আমার থেকেও বেশি শিক্ষিত উনি অনুগ্রহপূর্বক একটু বিজেপির রাজ্য নেতাদের শিখিয়ে দিন যে কন্টেন্ট কিভাবে ডিসকাশন করতে হয়, কন্টেন্ট কিভাবে অ্যানালিসিস করতে হয়। তাহলে আমাকে শেখাতে হবে না। সহমত নিজের বাড়ি থেকে শেখানো ভালো, পরে অন্যকে বলা ভালো। ফলে নিজের বাড়িটা আগে শতরূপাধি দেখে নিন। আমার বক্তব্য খুব পরিষ্কার, রাজ্য সরকার তড়িঘড়ি কেন করছে এই কথা যারা আজকে বলছে, তাহলে তারা কেন বিগত দিনে বলেছিল যে রাজ্য সরকার কেন তড়িঘড়ি করে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করলো না? আজকের দিনেও তো বলছে তড়িঘড়ি করে সন্দীপ ঘোষকে কেন সাসপেন্ড করলো না, কেন 4 দিন পরে অন্য একটা জায়গায় পোস্টিং দিল? আমরাও তার বিরোধিতা করেছি, অন ক্যামেরা বিরোধিতা করেছি, সন্দীপ ঘোষের বিরোধিতা করেছি বারংবার। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে ঘটনা, হ্যাঁ করেছি তো। আচ্ছা, তোমার সঙ্গে তর্ক করবো না, আমার এখনো ফেসবুকে আছে, দেখে নিও। আমার বক্তব্য হচ্ছে একটা জায়গায় খুব পরিষ্কার, যে গণতান্ত্রিক পদ্ধতিতে বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে, কলকাতা পুলিশের বিরুদ্ধে যে জায়গাগুলো বিজেপির নেতা মন্ত্রীরা আর ওই ডাক্তাররা, নাইয়ার মতন ডাক্তাররা যারা কালকে ওপেনলি চ্যালেঞ্জ করলো সুপ্রিম কোর্টকে, বিজেপি কি তাদের বিরুদ্ধে মুভমেন্ট করবে? নাইয়াদের বিরুদ্ধে যাদের বলেছিল যে ওইসব গাঁজাখোররা বসে আছে। যখন একজন আইনজীবী তড়িঘড়ি হাইকোর্টে রাজ্য গিয়েছে তাতে শক হন, তখন জানতে ইচ্ছে করে অনির্বাণ কেন শক তড়িঘড়ি রাজ্য? মানে আমি আমার সীমিত জীবনে, মানে আইনজীবী জীবনে আমি দেখিনি, মানে আমি দেখেছি এনহান্সমেন্ট অফ দ্য সেন্টেন্স
তাদের দুপক্ষ যেতে পারে, একটা হচ্ছে ভিকটিমের ফ্যামিলি আর একটা হচ্ছে প্রসিকিউশন। এবার রাজ্য কিশোর বাবুর মতন এত বিদগ্ধ এবং বর্ষিয়ান আইনজীবী, তিনি যখন এই মুভ করেছেন তাহলে নিশ্চয়ই সেখানে আইনের কোনো একটা অংশ রয়েছে যার মাধ্যমে এই মুভটা হয়েছে। তো সেটা আমি আইনের ছাত্র হিসেবে জানতে চাই, কিন্তু আমরা আমাদের আইনজীবী জীবনে এটা কখনো দেখিনি। কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তাহলে অনুমতি দিল কেন? হ্যাঁ, অনুমতি দিয়েছেন, এবং সেটাই তো বলছি, আইনের নিশ্চয়ই কোনো অধ্যায় রয়েছে যেটা আমরাও শিখতে চাই। মানে অবশ্যই শেখার তো কোনো শেষ নেই এই প্রফেশনে, হয় না? তো কিশোর বাবুর মতন এত বিদগ্ধ আইনজীবী তিনি যখন মুভ করেছেন আমরাও সেদিকে তাকিয়ে থাকবো। কিন্তু আমার খুব অবাক লেগেছে সেটা হচ্ছে যে এটা একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বলে, মানে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন মানে সেই মামলার সাথে কোনোভাবেই যুক্ত নয়। তো সেটা তো এনহান্সমেন্ট সম্ভব হয়েছে বা এনহান্সমেন্টের প্রক্রিয়ার মধ্যে গেছে, which is very interesting আমাদের আইনের পরিভাষায়। সুমনদা, এক্ষেত্রে অনেকেই বলছেন যে পরবর্তীকালে অপরাধীদের আরো বাড়বাড়ন্ত হবে এই রকম ভাবে যদি মৃত্যুদণ্ড না দেওয়া হয় এত বড় নারকীয় ঘটনার পর। তুমি জানো যে গতকালই বাসন্তীতে এক ক্লাস 8-এর ছাত্রীর দেহ পাওয়া গেছে, ধর্ষণ খুনে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। মানে যেদিন কারাদণ্ডের রায় হলো সেই দিনই এই রকম ঘটনা আমাদের সামনে এলো। এটা কতটা যুক্তিযুক্ত? ডিবেটটা দুটো পোর্শন আছে। আমরা এতক্ষণ ধরে যে ডিবেটটা করছি সেই ডিবেটটা দুর্ভাগ্যজনকভাবে যে সিবিআই কি চার্জশিট দিয়েছে, সিবিআই তো একটা কিছু চার্জশিট দিয়েছে, এবং আমি কাউকে কোনো রকম ব্যক্তিগত আক্রমণে যেতে চাই না। শতরূপাদিদের এটা মাথায় রাখতে হবে, যদি সিএফএল রিপোর্টে কিছু থাকে সেটাও সিবিআই দেখেছে। সিবিআই তো তাহলে সেটা যোগ করতে পারতো যে দিস ইজ প্লেস অফ অকারেন্স নয়। সো উই মাস্ট আন্ডারস্ট্যান্ড যে সিবিআই এর অফিসাররা তাদের প্রয়োজন মতো তারা যেটুকু মামলাটাকে বুঝেছেন সেভাবে অ্যাপিল করেছেন। এবার মাননীয় আইনজীবী অনির্বাণ যা বলছেন, যাই বলুন, এবার ব্যাপারটা আবার হাইকোর্টে যাবে। হাইকোর্ট বিচার করবে যে রাজ্য সরকার এটাকে করতে পারে কিনা, রাজ্য সরকারের দাবি মতো তারা এটা করবে কিনা। এবং আবার আমি তার সঙ্গে একটা পয়েন্ট করছি, মাস্ট নট ফরগেট যে এটা কিন্তু ফাইনালি সুপ্রিম কোর্টের সিজিআই এর কাছে যাবে, কারণ সুপ্রিম কোর্টের সিজিআই এর কাছে এটা পুরোটা হচ্ছে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। এবার সেকেন্ড ধরনের ডিবেটটা আবার আমি বলছি, সেকেন্ড ডিবেটটা হচ্ছে ক্রুশিয়াল ডিবেট। সেটার সাথে কিন্তু সিবিআই এর মানে এই যে একটা ভুল ব্যাখ্যা করবার চেষ্টা করা হচ্ছে যে সিবিআই কিছু ফাঁকফোকর রেখে দিয়েছে বলে ফাঁসির আদেশ হলো না, তা নয়। বিচারপতি অনির্বাণ দাস তিনি কিন্তু কনভিন্সড, আবার আমি বলছি যেটা প্রদীপ্ত পড়েছেন আমিও পড়েছি, যে তিনি কনভিন্সড যে ইনি করেছেন, ইনি এককভাবে অপরাধী। এবার তিনি তার আবার আমি বলছি যে এই লং ডিবেটে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যদি ফেরত যাও, আবার এটাই অমিয় কুমার ঘোষ এবং হনুমাতাইয়া বলেছিলেন যে বিচারপতির ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর ডিপেন্ড করে যে তিনি ফাঁসির আদেশ দেবেন না দেবেন না। আর বল্লভভাই প্যাটেল বলেছিলেন যে আমরা তবু ফাঁসির আদেশটা রাখবো, বল্লভভাই প্যাটেল বা রাজাগোপালাচারী বলেছিলেন। এবার যদি রাজনৈতিক দর্শনের দিক থেকে বিশ্বাস করো তাহলে বিজেপিকে এটা বুঝতে হবে, বিজেপির এখনো অব্দি যারা বিজেপির আইডিওলগ বলে মানে পরিচিত, লালকৃষ্ণ আডবাণী অনেকদিন আগে বলেছিলেন যে আমি যে কোনো ধরনের খুন এবং ধর্ষণের ক্ষেত্রে আমি ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে। তিনি অ্যাজ এ ডেপুটি প্রাইম মিনিস্টার এটা বলেছিলেন। তিনি এটা বলতে পারেন কিনা সেটা আলাদা ডিবেট, কিন্তু এভরি পলিটিশিয়ান হ্যাজ হিজ অর আওয়ার ওন রাইট টু সে অ্যাবাউট যে তিনি ক্যাপিটাল পানিশমেন্ট চান কি চান না। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই খুব পরিষ্কার করে বলেছেন তিনি ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে। এবার এখানে আরেকটা ছোট্ট বিষয় আছে, ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমি কাউকে ব্যক্তিগতভাবে বলতে চাই না, এটা আমাদের মাথায় রাখতে হবে। অনেক আইনজীবী যখন আইনজীবী থাকেন তিনি মানবাধিকারের জন্য সওয়াল করেন, আমি নাম করছি না, তিনি যখন বিচারপতি হয়ে যান তিনি কিন্তু মৃত্যুদণ্ড দেন। আমি একটা অনির্বাণ বুঝতে পেরেছেন সেজন্য অনির্বাণ হাসছেন। আমি একটা জিনিস মনে করিয়ে দিই যে যখন ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল আমাদের সময় শেষ, সিপিএম এর মধ্যে কিন্তু ওপেন ডিবেট ছিল। বুদ্ধ ভট্টাচার্য বলছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য যে ফাঁসি হওয়া উচিত, অনিল বিশ্বাস বলছিলেন যে ফাঁসি হওয়া উচিত না, মানে সিপিএম এর অফিসিয়াল পজিশন ছিল ফাঁসি হওয়া উচিত। এক্ষেত্রে কিন্তু তৃণমূল বা বিজেপিরও কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন নেই, দুপক্ষই চায় ফাঁসি। সো ইটস এ পলিটিক্যাল ডিসিশন।
শতরূপার কিছু বক্তব্য আছে সংক্ষেপে আমি নিয়ে শেষ করুন, please। ভীষণ ফাস্ট বলছি। আজকে প্রদীপ্ত অফকোর্স আমার মানে সাইড ওয়াইজ প্রশংসা করে বললো, কিন্তু যে রায়টার কথা তুললো, রায়ের যদি কিছু অংশ তাদের পছন্দ না হয়ে থাকে বা কিছু অংশ যদি আমাদের পছন্দ না হয়ে থাকে, আমি এর আগেও বলেছি যে এনি জাজমেন্ট সারা ভারতবর্ষে যে কোনো সময় ক্যান বি আপিল বা আবার নতুন করে করা যেতে পারে। এই নিয়ে আমার মনে হয় না কোনো বিতর্ক আছে বলে। আমাদের প্রশ্ন কোথায়, যে হঠাৎ করে যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে যে দেবার সেকেন্ড 21 পাতার যে সিক্রেট ডকুমেন্টে যেটা সিবিআই দিয়েছিল তারা একেবারে নাকি নড়ে গেছিল, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলেছিল। তাহলে হঠাৎ এইখানে হাইকোর্টে, এই লোয়ার কোর্টে, শিয়ালদা কোর্টে এমন কি হয়ে গেল যেখানে একেবারে সঞ্জয় রায় ছাড়া বুঝতে পেরেছি। সঞ্জয় রায়কে এই প্রশ্নগুলো করে বলেই লোকে বোধহয় বলে যে সিবিআই এর সঙ্গে সেটিং আছে। আমার লাস্ট স্লট প্লিজ প্রদীপ্ত, আমাদের সময় শেষ।